बहुजन हिताय बहुजन सुखाय। করছেন তাদের কাছে বিনীত প্রার্থনা, আমরা আমাদের মিটিং অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করব। তাই আপনাদের কাছে অনুরোধ, যে যেখানেই থাকুন না কেন অবিলম্বে পার্টি অফিসের ভিতরে প্রবেশ করে যার যার আসন গ্রহণ করুন। প্রিয় সাথী, যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদের কাছে অনুরোধ রাখছি, ভিতরে জায়গা আছে, আসন পাতা আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে পার্টি অফিসের ভিতরে প্রবেশ করে যার যার আসন গ্রহণ করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সভা শুরু করতে যাচ্ছি। প্রিয় সাথী, যারা যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন, বহুজন সমাজ পার্টি আজকে র্যালিতে এসেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, আপনারা তাড়াতাড়ি পার্টি অফিসের ভিতরে প্রবেশ করে আসন গ্রহণ করুন, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সভা শুরু করতে যাচ্ছি। প্রিয় সাথী, আমরা আমাদের সভা উইদিন 5 মিনিটসের মধ্যে আমরা শুরু করব। তাই আশেপাশে যারা বহুজন সমাজ পার্টির মিছিল আজকে এসেছেন প্রোগ্রামকে সফল করার জন্য, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বহুজন সমাজ পার্টির অফিসের ভিতরে প্রবেশ করে আসন গ্রহণ করুন। আমরা আমাদের মিটিং কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আমরা আজকে উত্তরবঙ্গ ব্যাপী মালদা, দিনাজপুর উত্তর দক্ষিণ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর এসে পৌঁছায়নি, কোচবিহারের প্রতিনিধিরা এসে পৌঁছিয়েছেন। আমরা প্রত্যেক জেলার সভাপতি, মাননীয় সভাপতি যারা রয়েছেন তাদেরকে আজকে সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। দিনাজপুর উত্তর স্বপন দাস মহাশয়, জেলা সভাপতি, আপনি আসন গ্রহণ করুন। আমি ডেকে নেব দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সম্মানীয় গোবিন্দ হাজরা মহাশয়, আপনিও আসন গ্রহণ করুন। গোবিন্দ দা, জলপাইগুড়ি জেলা সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন আমাকে, আমি গণেশ মন্ডল। আজকের এই কর্মী সভা সম্মানীয় মনোজ দার সঙ্গে আলোচনা করে এই কর্মী সভা আজকে 29 তারিখ আমাদের মাঝে উপস্থিত কোঅর্ডিনেটর প্রণব হালদারজি, উনি আমাকে তারিখটা দিয়েছেন, দাদা 29 তারিখ রবিবার তারিখটা করলেই ভালো হয়। ভীষণ প্রাকৃতিক দুর্যোগ, আশাই করতে পারিনি আজকের কর্মী সম্মেলন আমরা করতে পারবো। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও আমাদের আরো একটা গাড়ি আসার কথা ছিল তিস্তা নদীর উপকূল থেকে। তিস্তা নদীর ভয়াল পরিস্থিতি, সেই ভয়াল পরিস্থিতির জন্য তারা আসতে পারেননি। আমি দেখে নেব আজকের যে আমাদের অতিথি, মাননীয় অতিথি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সম্মানীয় মনোজ হালদার মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বহুজন সমাজ পার্টির পশ্চিমবঙ্গ শাখা রাজ্য সভাপতি মাননীয় শ্রী মনোজ হালদার, তিনি তার আসন গ্রহণ করছেন।
মাননীয় সভাপতি মনোজ হলদার মহাশয়, বাবা সাহেব আম্বেদকর এবং মাননীয় কাশিরামজি সতীর্থীদের পুষ্পার্ঘ প্রদান করছেন। জিন্দাবাদ 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 জয় ভীম জয় ভারত কাশিরাম জি অমর রহে अमर रहे अमर रहे কাশিরাম জি অমর রহে अमर रहे अमर रहे সাহেব আম্বেদকর অমর রহে अमर रहे अमर रहे বাবা সাহেব আম্বেদকরের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও छोड़िए दाओ বাবা সাহেব আম্বেদকরের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও छोड़िए दाओ আজকে আপনারা যারা এসছেন হয়তো আমাদের এখানকার, আমি তো আগে এসছি, সকালে এসছি, তা সত্ত্বেও আপনাদের ঠিক মতো বসার ব্যবস্থা করতে পারেনি, জন্য এদের তরফ থেকেও আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আমাদের যেহেতু সমাজ, সেই জন্য আপনারা আমাকে বা আমাদেরকে, যারা আমরা কর্মকর্তা যারা এখানে ছিল তাদের সবাইকে আপনারা ক্ষমা করে দেবেন যে আপনাদের ঠিক মতন বসার ব্যবস্থা করতে পারিনি। আচ্ছা, কোচবিহার থেকে সর্বপ্রথমে বাবা সাহেব আম্বেদকরকে এবং মাননীয় কানসিরামজিকে আমার শতকোটি প্রণাম জানাই। তার আগে আমি মহাত্মা গুরুচাঁদ ঠাকুরকে আমার আন্তরিকভাবে শতকোটি প্রণাম জানাই। তো আজ কোচবিহার থেকে কে কে এসছেন? দাদা, কোচবিহার থেকে কে কে এসছেন? দাঁড়ান, আপনারা সবাই কুচবিহার তো? মাথাভাঙ্গার থেকে কে যেন এসছে? মাথাভাঙ্গার থেকে কে এসছে? হ্যাঁ, এখানে এনারা কোথাকার? সবাই আপনার ওখানকার? মানে আপনার ওখানকার? ঠিক আছে। আচ্ছা, তোমাদের জলপাইগুড়ি মালদা থেকে কেউ আসেননি না? আচ্ছা, উত্তর দিনাজপুর এসছে, দক্ষিণ দিনাজপুরে গোবিন্দদা এসছেন। তো বাকি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, বিধানসভা আছে, সেগুলোকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গ, যেটাকে উত্তর, আমাদের যে সেক্টর তৈরি করা হয়েছে, এটা হচ্ছে নর্থ বেঙ্গল সেক্টর। এখানে হচ্ছে আপনার 8টা জেলা আছে, আর টোটাল এখানে 54টা বিধানসভা আছে। এইটা নিয়ে হচ্ছে উত্তরবঙ্গ সেক্টর। তারপর হচ্ছে মধ্য সেক্টর, যেটা আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে আছে হচ্ছে 5টা জেলা আর 75টা বিধানসভা আছে। তার মধ্যে হচ্ছে যেমন উত্তরে এটা যেমন হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি আছে, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 8টা জেলা। এর মধ্যে হচ্ছে কোচবিহারে আপনার হচ্ছে 9টা বিধানসভা আছে, আলিপুরদুয়ারে 5টা বিধানসভা, জলপাইগুড়িতে 7টা, কালিম্পংয়ে হচ্ছে 1টা, দার্জিলিংয়ে 5টা বিধানসভা, উত্তর দিনাজপুরে হচ্ছে 9টা, আর দক্ষিণ দিনাজপুরে 6টা, আর মালদায় 12টা। এই 54টা বিধানসভা নিয়ে এই সেক্টরটা উত্তর বাংলার যে সেক্টর। মধ্য বাংলার সেক্টর হচ্ছে 5টা জেলা, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়া। এটা হচ্ছে মধ্য সেক্টর। এরপর হচ্ছে দক্ষিণ পূর্ব সেক্টর, সাউথ ইস্ট সেক্টর, সেখানে 3টে জেলা, 82টা বিধানসভা। এটা হচ্ছে হুগলি জেলা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। হুগলিতে হচ্ছে 18টা বিধানসভা, নর্থ 24 পরগনা হচ্ছে 33টা, সাউথে 31টা, 82টা। এরপরে 4 নম্বর সেক্টর হচ্ছে সাউথ ওয়েস্ট। এতে হচ্ছে 7টা জেলা আছে, টোটাল বিধানসভা 83টা আছে। সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়া। তো এখানকার যে সেক্টর, আমাদের 4টে সেক্টরের, এখানকার সেক্টরের যিনি সেক্টর ইনচার্জ, তার নাম হচ্ছে প্রণব হালদার, আপনারা চেনেন। মধ্যে হচ্ছে অচিন্ত বিশ্বাস,
আর হচ্ছে সাউথ ইস্টে হচ্ছে শুভ শিকদার, কুমার শিকদার। আর সাউথ ওয়েস্টে হচ্ছে জ্যোতির্ময় রায়। এই 4টে সেক্টর। তো আমি আর বেশ এই ব্যাপারে আর বিস্তারিত কিছু যাব না, কেন এমনি দেরি হয়ে গেছে। তো যেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে মুভমেন্ট, কখনো এটা আন্দোলন, এটা আজকে শুরু হয়নি। এটা শুরু হয়েছে হচ্ছে 1848 সালে জ্যোতিরাও ফুলে। এটা পুনে অঞ্চল থেকে তিনি প্রথম শুরু করেন। তিনি প্রথম লেখাপড়ার ব্যাপারে স্কুল তৈরি করা, নিজে লেখাপড়া শিখে তারপরে স্কুল তৈরি করা, তার ওয়াইফকে লেখাপড়া শেখা, যার জন্য ভারতবর্ষে প্রথম মহিলা শিক্ষিকার নাম, যিনি স্কুলের টিচার হয়েছিলেন, শিক্ষিকা হয়েছিলেন, তার নাম হচ্ছে সাবিত্রীবাই ফুলে, জ্যোতিরাও ফুলের ওয়াইফ মানে স্ত্রী। এবং তিনি একটা স্কুল তৈরি করে দিয়েছিলেন মেয়েদের জন্য, সাবিত্রীবাই ফুলে। সেটা ফতেমা শেখ বলে একজন মহিলা ছিলেন যার বাড়িতে। কারণ হচ্ছে জ্যোতিরাও ফুলের ওয়াইফ লেখাপড়া শেখার জন্য তার বাবা তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কারণ জ্যোতিরাও ফুলের ওয়াইফ শেখার জন্য তার বাবা জানতো এই দেশের সমাজ ব্যবস্থায় সে পাপ করেছে লেখাপড়া করে। তো সেই কারণে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তো কোথায় থাকবে? তো ফতেমা শেখ বলে একজন মহিলা তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, সেখানে একটা স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলের মহিলা ছিলেন সাবিত্রী ফুলে। তো বাংলার ক্ষেত্র আপনারা ইতিহাস যদি করেন, এগুলো হচ্ছে ইতিহাস। বহুজন সমাজ পার্টি আপনাকে প্রথম হচ্ছে ইতিহাস শেখাবে। কেন আপনাদের বলছি? কারণ আমরা শর্ট টাইম মানে খুব অল্প সময়ে রাতারাতি আন্দোলন করলাম, করলাম, সরকারে গেলাম, এটা বহুজন সমাজ পার্টি সম্ভব না। কারণ আমাদের সমাজ তৈরি না, আপার কাস্ট সমাজ তারা তৈরি, তারা বুঝে যায় তাদের কি করতে হবে। তো এ ব্যাপারে সেই বিস্তারিত না গিয়ে আমাদের সমাজের কথা আমরা বলি। সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর, তিনি কিন্তু স্কুলে যায়নি। হরিচাঁদ ঠাকুরের বাবাও স্কুলে যায়নি। হরিচাঁদ ঠাকুরের বাবা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে তার বাবা স্কুলে পাঠায়নি। কেন? কারণ এই দেশের সমাজ ব্যবস্থা জানে যে শুদ্ধদের, আমরা হচ্ছে চণ্ডাল, মানে আমাদের আগে চণ্ডাল বলা হতো। যে আপনার সেন্সাস যদি দেখেন 31 সালের আগ পর্যন্ত, তা দেখবেন আমাদের চণ্ডাল, তখন সেন্সাসে লেখা হতো ব্রাহ্মণ কজন, মানে পরিসংখ্যান বলে না 10 পর্যন্ত হয়, সেখানে লেখা থাকতো 1931 সালের আগে যত সেন্সাস হয়েছে সেখানে লেখা আছে। সেখানে কিন্তু লেখা হতো ব্রাহ্মণ কজন, ক্ষত্রিয় কজন, বৈশ্য কজন, চণ্ডাল কজন, কায়স্থ কজন, এবং জাত হিসাবে লেখা হতো, ঘোষটা কজন, এইভাবে জাত হিসাবে সেখানে সেন্সাসে লেখা হতো। তো সেই অনুসারে তখন আমরা হচ্ছে চণ্ডাল ছিলাম। তো চণ্ডাল মানে হচ্ছে শূদ্র সমাজ, মানে এদেরকে আবার আলাদা মানে শূদ্র থেকে আলাদা রাখতো, এদের ছুতো না। তো আমাদের লেখাপড়া করা, আমাদের পূর্বপুরুষদের শিখিয়েছিল লেখাপড়া করা পাপের কাজ, নরকে যেতে হবে। সেই জন্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাবা হরিচাঁদ ঠাকুরকে স্কুলে পাঠায়নি। কিন্তু ইংরেজ সরকার আসার পরে, এটা জ্যোতিরাও ফুলের বইতে পাবেন, গোলামগিরি বইতে, সেখানে তিনি লিখছেন যে এই দেশের সমাজ ব্যবস্থা ইংরেজরা আসার পরে দেখেছে যে এই দেশের বেশিরভাগ শূদ্র, তো বেশিরভাগ ব্রাহ্মণ তো পশ্চিমবঙ্গের 100টার মধ্যে 3টেও না, তার চেয়েও কম, ইংরেজি বলে 2.8%। আর টোটাল যদি এখানে বর্ণহিন্দু ধরেন তাহলে 6.5%-এর বেশি না, প্রায় 93% হচ্ছে এখানে শূদ্র সমাজের মানুষ। কিন্তু আমরা নিজেরা জানি না। তো এই যে তো গোলামগিরি বইতে লিখেছেন যে ইংরেজরা এই দেশে আসার পরে তারা দেখেছে এই ব্যাপক সংখ্যক লোকরে একটা দুর্গের মধ্যে আটকে রেখে দিয়েছে। কেন? যেটা এই দুর্গ থেকে বেরোতে পারছে না। কেন? যে এদের বলছে তোমরা লেখাপড়া শেখা পাপের কাজ, সম্পত্তি রাখা, টাকা পয়সা ব্যাংকে রাখা বা ঘরে চাল রাখা এটা পাপের কাজ। অস্ত্র ধরা, মানে এই যে শীতের দিনে আপনি লেপ গায়ে দেন, কম্বল গায়ে দেন, সোয়েটার পরেন বাঁচার জন্য, গরমের দিনে ছাতি নেন কেন? রোদ থেকে বাঁচার জন্য। এটা হচ্ছে অস্ত্র, প্রতিটা জিনিস অস্ত্র। সন্ধ্যার পরে গ্রামগঞ্জে বেরোলে লাঠি নিয়ে, কেউ টর্চ নিয়ে বেরোয়, এটা অস্ত্র। তো এটা শূদ্রদের আমাদের পাপ, এটা
মানতো। তো জ্যোতিরাম ফুলে বলছে যে এই লোকদেরগুলো একটা দুর্গের মধ্যে রেখেছিল। তো ইংরেজরা, ওদের মিশনের লোকরা, তারা দুর্গের মধ্যে গিয়ে আমাদের লোকদের বুঝিয়েছে যে লেখাপড়া পরে পাপ না, কেন ঈশ্বর মানে যাকে ঈশ্বর বলে যাই ভগবান বলি, যে এখানকার সৃষ্টিকর্তা, পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, তিনি সকল মানুষকে তৈরি করেছেন এবং সকল মানুষের অধিকার সমান। তো এই কথা বুঝাতে বুঝাতে ইংরেজরা এসছে 1757 সালে। আমাদের সমাজ লেখাপড়া শুরু করেছে 1850 সালে। দেখবেন গুরুচাঁদ ঠাকুর প্রথম স্কুলে গেছেন ওই সময়। তো ওইটা বুঝানোর পরে 100 বছর আমাদের সমাজকে বুঝানোর পরে যে লেখাপড়া পাপের কাজ না, পুণ্যের কাজ, তখন ওইটা জ্যোতিরাম ফুলে যে আমাদের সমাজ তখন ওই দুর্গের লাথি মেরে তারা বেরিয়ে গেছে। দুর্গের যে পাঁচিল সেটা লাথি মেরে ইংরেজ সরকারের প্রেরণায় আমাদের সমাজকে বোঝানোর জন্য জ্যোতিরাম ফুলে বইতে পাবেন। সেরকম হরিচাঁদ ঠাকুর এই যে আন্দোলনের ফলে ইংরেজদের কারণে হরিচাঁদ ঠাকুর বুঝে ছেক স্কুলে যায়নি, কেন হরিচাঁদ ঠাকুর কোনদিন স্কুলে যায়নি জানেন? সে কোনোদিন লেখাপড়া করেনি। কিন্তু আজকে প্রায় 200 বছর হয়ে গেছে। তা 200 বছর পরেও আমরা কিন্তু সেই হরিচাঁদ ঠাকুরের নাম বলছি। কেন? আরও তো অনেক লোক আছে, অনেক লোক ডিএম হয়েছে, এসপি হয়েছে, নাম জানেন? জানেন না। তারা তো বড় বড় লেখাপড়া করা। আইএস আইপিএস যারা ডিএম হয়, এসপি হয়, তাদের চেয়ে বেশি লেখাপড়া কেউ করেনি, তাদের নাম আমরা জানি না। কিন্তু গুরুচাঁদ যে কোনোদিন স্কুলে যায়নি তার নাম আমরা জানি। কেন? সে আমাদের জন্য, আমার জন্য করেছে। আমি মনে করি আমি আজকে কথা বলছি এটা হরিচাঁদ ঠাকুরের কারণে, এটা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কারণে আমি যে কথা বলছি। কেন? সে যে কাজ করেছে সেটা আমার জন্য করেছে, সেই জন্য আজকে তার নাম বলছি। কিন্তু এই যে ডিএমএসপি যারা হচ্ছে আমাদের সমাজে বা বড় চাকরি যারা করে, তারা আমাদের জন্য কিছু ব্যক্তিগত জীবনে করেছে, সেই জন্য তার নাম আমরা কেউ নেইনি। তো হরিচাঁদ ঠাকুর যখন বুঝেছে তখন সে তার ছেলে গুরুচাঁদ ঠাকুর স্কুলে পাঠিয়েছে। এই স্কুলে পাঠানোর জন্য কিন্তু এই দেশে হিন্দু সমাজ ব্যবস্থায় চণ্ডালদের স্কুলে লেখাপড়া করা মহাপাপের কাজ, কোনো পাঠশালায় ঢুকতে দেয়নি। তখন গুরুচাঁদ ঠাকুরকে একটা মুসলিম মক্তবে পড়াশোনা করিয়েছে। কতদিন? ক্লাস 4-5 পর্যন্ত। ওই জন্য তার গুরুচাঁদ যে গুরুচাঁদ চরিত্র যে বইটা আছে, লেখা আছে, ওখানে দেখবেন যে আমি লেখাপড়া বেশি শিখি নাই। তো এই যে লেখাপড়া বেশি শিখি নাই, তো আমাদের সমাজকে লেখাপড়া, সেটা হরিচাঁদ ঠাকুর বলে গেছেন যে মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে সজাগতিকে শিক্ষা দিতে ঘরে ঘরে, শিক্ষা দিতে ঘরে ঘরে, এই যে বলে গেছে। তো হরিচাঁদ ঠাকুর যখন তার ছেলেকে বলছে দেখো আমাদের সমাজে লেখাপড়া শেখা নাই, তুমি পারলে আমাদের সমাজকে লেখাপড়া শেখো, সেই জন্য হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বিভিন্ন গ্রামগঞ্জ স্কুল তৈরি করার প্রয়োজন দিচ্ছে, সমাজ করেছে, চণ্ডাল সময় একত্রিত করেছে। এবং গুরুচাঁদ ঠাকুর যে আজকে আপনার স্বচ্ছ ভারত দেখেন না, প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদী সবাই স্বচ্ছ ভারত সবাই জানে কি স্বচ্ছ ভারত মানে কি? বাড়িতে বাড়িতে পায়খানা তৈরি করা, তাই তো? স্বচ্ছ ভারত মানে পায়খানা তৈরি করা। তো গুরুচাঁদ ঠাকুর আজ থেকে 150 বছর আগে স্বচ্ছ ভারত, মোদীর আগে 150 বছর আগে মহাত্মা গুরুচাঁদ ঠাকুর স্বচ্ছ ভারতের আন্দোলন করেছিলেন। কি আন্দোলন? কিন্তু আমরা কেউ জানি না। কেন? আমরা প্রচার করি না। যারা এখানে মতো ডাঙ্কা নিয়ে আসছেন, বলেন আপনারা হরিসভায় বলেন এটা কি করেন? আপনারা অনেক সময় রামের কীর্তন করেন, কৃষ্ণের কীর্তন করেন। গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ কার বিরুদ্ধে লড়াই করেছিলেন? প্রথম প্রশ্ন। এই দেশের যে সমাজ ব্যবস্থা, হিন্দু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন। হিন্দু যে সমাজ ব্যবস্থা, জাতপাত হ্যান ত্যান, এই যে লেখাপড়া নেই, তো গুরুচাঁদ ঠাকুর ওই সময় স্লোগান দিয়েছেন যে গ্রামে স্কুল থাকবে না সেই গ্রামে আমি যাব না, যে বাড়িতে পায়খানা থাকবে না সেই বাড়িতে আমি যাব না। তখন এটা তো স্বচ্ছ ভারতের, কিন্তু আমরা জানি না। কেন? আমাদের বলেন আমরা ওই খিচুড়ি খাই আর চলে যাই লাফালাফি করতে করতে, আমরা তো লাফালাফি করি। হরিচাঁদ ঠাকুর বলে গেছে
দীক্ষা নেবে না, করিবে না তীর্থ পর্যটন, মুক্তি স্পৃশন নাই সাধারণ বচন। আমরা যাই তো তীর্থ যত্ন করি তো, গুরুচার ঠাকুর মানি, আমরা তো টাঙ্কা নিয়ে লাফাচ্ছি, গুরুচারটার নাম বলছে। গুরুচার ঠাকুর বলছে দীক্ষা নেবে না, করিবে না তীর্থ পর্যটন, ওই যে মন্দিরে ঘর যাওয়া, তীর্থ দর্শন করা, এগুলো মারণ করেছে। মুক্তি স্পৃশন, আমরা মুক্তির জন্য যাই, সেটা শূন্য নাই সাধন ভজন, সাধন ভজন করতে হবে না। বলছেন কোথায় দেখো ব্রাহ্মণ, কোথায় দেখো বৈষ্ণব, স্বার্থবাসী অর্থলোভী যত ভণ্ড সব। শান্তানু ঠাকুর তো তার বংশধর, কোথায় গেছে? ব্রাহ্মণের পিছনে গেছে। আমরা তার পিছনে যাচ্ছি তো। বিনা প্রাণী দেবীর দেওয়ার মানে আপনার ছেলের বউ, হ্যাঁ, সে কোথায় গেছে? মমতার পিছনে, ব্রাহ্মণের পিছনে। গুরুচার ঠাকুর, হরিচার ঠাকুর বলছে কোথায় দেখো ব্রাহ্মণ, কোথায় দেখো বৈষ্ণব, স্বার্থ বেশে অর্থলোভী সব ভণ্ড সব। বলেন মতুয়ারা যায় না বৈষ্ণবের জন্য ইসে আপনার নবদ্বীপে, কেন যান? গুরুচার ঠাকুর মাথা মানেন? স্বার্থ বেশে অর্থলোভী যত ভণ্ড সব। কারা? কোথায় দেখো ব্রাহ্মণ, কোথায় দেখো বৈষ্ণব, স্বার্থ বেশে অর্থলোভী যত ভণ্ড সব। বলছে ভেগদারি বৈরাগীরে ভিক্ষা নেই দেবে, ভিক্ষা দিলে ব্যভিচার বাড়িয়া চলিবে। বৈরাগী কাদের বলা হয়? চৈতন্যবেদের শিষ্যদের বৈরাগী বলা হয়। সেখানে আপনারা যান কেন? আমরা যখন পার্টি করি, আমাদের প্রথম পার্টি অফিস 12 ওই সময় এই না, আমরা তখন তিলজলা থাকতাম পার্টি অফিস। হঠাৎ দেখি টিভিতে দেখি যে ইস্কনের রথ যাচ্ছে, বেরোয় না ইস্কনের রথ, পিছনে থেকে মতুয়ারা ডাঙ্কা নিয়ে বেড়াচ্ছে। তা আমি বললাম হায় ভগবান, মতুয়া যে ধর্ম বলেন, মতুয়া যে অর্গানাইজেশন বলেন, সেটা ইস্কনের পিছনে যাওয়ার জন্য। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো যে গুরুচার ঠাকুরের ফটো নিয়ে, গুরুচার ঠাকুরের মিছিল করে মতুরা আগে যাবে, ইস্কনের লোক যাবে আপনাদের পিছনে। একটা লোক যাবে ইস্কনের পিছনে, একটা লোক যাবে না। তাহলে আপনারা যান কেন ওর পিছনে? গুরুচার ঠাকুর কারো পিছনে যাওয়ার জন্য এই সংগঠন তৈরি করেনি। এই দেশের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, হিন্দু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে গুরুচার ঠাকুর আমাদের স্কুল তৈরি লেখার অধিকার দিয়ে গেছে। আজকে আমার বাবা লেখাপড়া শিখেছে কোথার থেকে? আমার দাদু স্কুলে যায়নি, তার বাবা স্কুলে যায়নি, গুরুচার ঠাকুরের জন্য আমার বাবা লেখাপড়া শিখেছে। আজকে আমি বলি, কথা বলছি, এটা আমার কার? আমার দাদু বলতে পারতো না, সেটা গুরুচার ঠাকুরের জন্য। আর রিজার্ভেশন আমার চাপা চাকরি পেয়েছে, সেটা বাবা সাহেব আম্বেদকরের জন্য। গুরুচার ঠাকুর ইংরেজ সরকারের সাথে কথা বলে কিছু লোকদের চাকরি দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে আমাদের সমাজ লেখাপড়া শেখার পরে যাবে কোথায়? তার চাকরি যদি পায় তাদের সমাজে উন্নতি হবে, মানে সমাজের প্রতিষ্ঠিত হবে। যেমন আপনার একটা ছেলে MA পাস করেছে, চাকরি পায়নি। পাশের বাড়ি একটা ছেলে 8 পাস করে চাকরি পেয়ে গেছে স্কুলের দপ্তরে। আপনি আপনার MA পাস ছেলে গিয়ে কী বলবেন? এই তুই কী লেখাপড়া করেছিস? ও 8 পাস করে চাকরি পেলো, তুই তো কিছুই করিস না। মানে আপনার কাছেও 8 পাস করা ছেলে চাকরি পাওয়ার পরে মূল্য বেশি MA পাস করা ছেলে। তার মানে আমরা লেখাপড়া করি জ্ঞানের জন্য না, পেট ভরার জন্য। আমাদের সমাজ লেখাপড়া করে পেট ভরার জন্য, জ্ঞানের জন্য কেউ করে না। তো যে সমাজ এখনো পেট ভরার জন্য লেখাপড়া করে, তাদের নিয়ে কানসিয়ামজি, বইন মায়াবতীজি আজকে ওদের সঙ্গে, যাদের 1000 বছরের লেখাপড়া করা, তাদের সঙ্গে লড়াই করছে। এইটা হচ্ছে মিরাকেল, এইটাই হচ্ছে মিরাকেল। যাদের লেখাপড়া হচ্ছে পেট ভরার জন্য। তো গুরুচার ঠাকুর এই যে কথা, গুরুচার ঠাকুর এই আন্দোলনের ফলে আমাদের সমাজে স্কুল তৈরি করেছে। আমরা বিদ্যাসাগরের জন্য কোনো স্কুলে যেতে পারিনি, আমরা গুরুচার ঠাকুরের জন্য গেছি, কিন্তু আমরা জানি না। আমাদের যে মাস্টার প্রাইমারি স্কুলে বলেন, হাই স্কুলে তারা গিয়ে বিদ্যাসাগরের কথা, তারা গুরুচার ঠাকুরের কথা বলার মতো হিম্মত নাই তাদের, বুকের পাটা নেই। এই যে আমরা আজকে মাইকে বলছি এই কথা, যে বিদ্যাসাগর আমাদের যদি কিছু বলেনি, এই কথাটা আমি বিয়োজন সমাজ পার্টি যদি না করতাম তাহলে বলতে পারতাম না। পারবেন? এই যে মাস্টার মশাই আছে স্কুলে বলতে পারবেন? ছাত্রদের বলতে পারে হিম্মত আছে যে বিদ্যাসাগরের জন্য আমরা এই আন্দোলন করিনি, আমরা লেখাপড়া শিখেছি? গুরুচার ঠাকুরের যে হিম্মত আছে বলার মতন, বুকের পাটা আছে? হ্যাঁ, পাটা থাকবে যেদিন আপনি বহুজন সমাজ পার্টি করবেন। এই যে সত্যি কথা বলা, যে গুরুচার ঠাকুর এই কথা বলেছে, বলেন কোনো মতো এই শান্তানু ঠাকুর যারাই করে,
বা মমতা ঠাকুর এসে বলতে পারে এই সত্যি কথাগুলো তৃণমূলের মঞ্চের, বিজেপির মঞ্চে, যে কোথায় দেখো ব্রাহ্মণ, কোথায় দেখো বৈষ্ণব, স্বার্থ বেশি অর্থলুই যত ভণ্ড সব? পারবে বলতে? বৈষ্ণবের খুঁটিনাটি খণ্ডনের কারণে সেখানে অবতার পুনঃ প্রয়োজন? পারবে বলতে? বলতে পারবে না। কারণ হচ্ছে আমাদের সমাজকে বুঝতে হবে যে গুরুচাঁদ ঠাকুর বা বাবা সাহেব আম্বেদকর কী করেছে। অনেকে বলবে আপনাদের যে বাবা সাহেব আগে ছিল না গুরুচাঁদ ঠাকুর আগে। বাবা ছেলে বড় না ছেলে বড় বলা যায় না। গুরুচাঁদ ঠাকুর একটা সময় পর্যন্ত করেছেন, বাবা সাহেব একটা সময় পর্যন্ত করেছেন, তারপরে কানসিরামজি করেছেন। গুরুচাঁদ ঠাকুর জীবনে এমএলএ এমপি তৈরি করে ইলেকশনে লড়েনি, বলে গেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে যে ইলেকশনের যে জাতির রাজা নাই সে জাতি তাজা নেই। আমরা তাজা নাই কেন? আমরা রাজা নেই। যে জাতির দল নাই সে জাতির বল নাই। আমরা মমতা ব্যানার্জির পিছনে ছুটি কেন? আমরা মোদির পিছনে ছুটি কেন? আমাদের বল নাই। ওদের কাছে গিয়ে বল আনতে যাই। আরে মতুয়া তৈরি করেছে তোমার বলার জন্য তো, রাজা বানানোর জন্য তো, কারো পেছনে লেজুর ধরার জন্য মতুয়া তৈরি করেনি। মতুয়া মানে হচ্ছে মতের মিল, গুরুচাঁদ ঠাকুরের মতের মিল। আমি তো বলবো এখন যারা মতুয়া ডাঙ্কা নিয়ে ঘুরে বেড়ায় তারা কেউ গুরুচাঁদ ঠাকুরে মানে না। তারা সব হচ্ছে গুরুচাঁদ ঠাকুর যা বলেছে তার উল্টো কথা করে কাজ করে, কিন্তু নাম নাই গুরুচাঁদ ঠাকুর। এখন আমাদের মধ্যে শিক্ষিত কিছু লোক আছে যারা গুরুচাঁদ ঠাকুর, তারা কি করে দীক্ষা দিয়ে বেড়ায়। গুরুচাঁদ ঠাকুর বলেছে দীক্ষা নেবে না, করিবে না তীর্থ পর্যন্ত। তা দীক্ষা নেয় কেন? যুক্তি কি? বলে ধর্ম বাঁচাতে গেলে দীক্ষা না নিলে বাঁচবে ধর্ম। গুরুচাঁদের ধর্মের জন্য না, গুরুচাঁদ চরিত্র পড়বেন আপনি। হরিচাঁদ চরিতামৃত যেটা আছে, হরিচাঁদের যেটা আছে সেটা পড়বেন, পড়ে দেখবেন সেখানে কোথায় ধর্ম লেখা আছে। সমস্ত লড়াই হচ্ছে এই দেশের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। আমাদেরকে মানুষ হিসাবে হচ্ছে, সেই জন্য গুরুচাঁদটাকে বলতো যে ইতর পশুরা আছে যেইভাবে বেঁচে তোরাও তাদের মতো কাজে কি স্বভাবে, এমন জীবন রেখে কি বা লাভ, আকারে মানুষ বটে পশু একদল। তারপর বলছে তোদের কাজ কি? বলে খাওয়া আর হচ্ছে সন্তান উৎপাদন করা। পশুদের কাজ যেটা, পশুদের কাজ কি? পশুদের কাজ কি? সমস্ত পশুদের কাজ হচ্ছে খাবার পেলে হবে আর হচ্ছে সন্তান উৎপাদন করে বাচ্চা, বাস ওদের জীবন শেষ। তো গুরুচাঁদ ঠাকুর আমাদের এই জীবনে এইটা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এখনো সেই অবস্থা আছি না মানুষ হয়েছি? যদি না হয়ে থাকি, যদি গুরুচাঁদ ঠাকুর শত্রুরা এখনো বেঁচে থাকে তো আমাদের লড়াই হচ্ছে তাদের বিরুদ্ধে, কিন্তু তা না। তো গুরুচাঁদ ঠাকুর এই পর্যন্ত করে নিয়েছে। তারপরে সেই কাজটাকে যে গুরুচাঁদ ঠাকুর বলছে যে জাতির দল নাই সে জাতির বল নেই, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নেই। তারপরে এসছে হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর রাজনৈতিক দল তৈরি করেছেন, লেবার পার্টি তৈরি করেছেন। বাবা সাহেব আম্বেদকর তারপরে শিডিউল কাস্ট ফেডারেশন পার্টি তৈরি করেছেন। তারপরে তিনি আরপিআই তৈরি করেছেন, রাজনৈতিক দল তৈরি করেছে, ইলেকশন লড়েছে, এমএলএও বানিয়েছেন, জগন্মন্ডল এমএলএ ছিলেন। তো এরকম করে তাহলে গুরুচাঁদ ঠাকুর যেখানে ছেড়ে গেছে বাবা সাহেব সেখান থেকে এগিয়ে নিয়ে গেছে। ঠিক তারপরে বাবা সাহেব যেখানে ছেড়ে গেছেন সেখান থেকে যেদের দল নাই তো বাবা সাহেব দল বানিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তো বাবা সাহেব যেখানে ছেড়ে গেছেন কানসিরামজি সেখান থেকে এগিয়ে নিয়ে গেছেন, এমএলএ বানিয়েছেন। বাবা সাহেব এমএলএ এমপি বানাতে পারেনি, নিজে এমপিতে কোনোদিন জেতেনি, কিন্তু কানসিরামজি এমপি জিতেছে, এমএলএ জিতেছে। এবং এই দেশে সবচেয়ে বড় বোধহয় পশ্চিমবঙ্গের ডবল সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 4 বার মেজরিটি নিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে, কাজ এসে। এখন আপনারা যে প্রশ্ন করেন যে গুরুচাঁদ ঠাকুর বাবা সাহেবেরা কানসিরাম বড়, তো আমরা কি এগুলো হচ্ছে আমাদের লোকদের ঠকানোর জন্য? কীরকম আজকে মতুয়ারা যে করে এর অবদান কার? আজকে মতুয়ারা যে নাম শোনেন, আজকে ঠাকুরনগরে এই দেশের প্রধানমন্ত্রী, দিল্লির মসনদের যিনি শাহেনশাহ, তিনি প্লেনে করে হেলিকপ্টার করে ঠাকুরনগরে আসে। এর আগে কেউ এসছে? মমতা ব্যানার্জি ঠাকুরনগরে গেছে, মন্দির বানিয়ে দিয়েছে, টাকা দিয়েছে 30 লাখ টাকা। তো আমি তখন বললাম যে ভাই 30 লাখ টাকা মমতা ব্যানার্জি সেই টাকা হাত পেতে নিয়েছে। আচ্ছা মতুয়াদের আপনারা বলেন তো 25 লাখ লোক যায়, তো 1 টাকা দিলে কত টাকা? 25 টাকা। 2 টাকা দিলে 50 লাখ। তো ওর কাছে ব্রাহ্মণের কাছে হাত পাততে যাবো কেন? হ্যাঁ, 10 টাকা দিলে কত হয়?
25 লাখ লোক যা 10 টাকা কত দেয়? হ্যাঁ, 2.5 কোটি টাকা। তো ওই মমতাকে 30 লাখ টাকা হাত পাতে নিয়ে লাফাচ্ছেন, মমতা আমাদের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। হ্যাঁ, আপনারা বলেন তো। তাই বলবো, এ তো মথুরা এরা বলছে, এরা ব্রাহ্মণের পিছনে ছুটে বেড়াচ্ছে, যার বিরুদ্ধে লড়াই করে গুরু চাট্টাকুর আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমাদের চাকরির ব্যবস্থা করেছে, আমরা চাকরি করছি, লেখাপড়া শিখে বড় দালান বাড়ি হচ্ছে, মোজাইক করা বাড়ি করছি। এই যে গুরু চাট্টাকুরে যে মমতা গেছে ওখানে ঠাকুরনগরে, এর অবদানকার 1995 সালের আগে যদি কেউ থাকেন, গুরু চাট্টাকুর নাম শুনেছেন? হরিচাঁদ ঠাকুর নাম শুনেছেন? এখন তো সব জায়গায় পেপারে লেখা হয় হরিচাঁদ প্রাইম মিনিস্টার যাচ্ছে না। কেন জানেন? 1995 সালে আমি গুরুচাঁদ ঠাকুরের নাম জেনেছি হচ্ছে কানশ্যামজির কাছ থেকে। আমাদের সমাজে আমরা জানতাম, আমার মনে আছে আমি যখন কলেজে পড়তাম, শিয়ালদা থেকে ওই সময় ওই 84-85 ওই সময় কিছু লোক বাইরে থেকে আসতো ঠাকুরনগরে। ওই গরমের দিন মার্চ মাসে মেলা হয় না, হয়তো আসতো, কিছু লোক আসতো। তো শিয়ালদার ট্রেনে উঠলে পরে ঘাড় ধরে নামিয়ে দিত, বলে এই ভান্ডারে যা। কারণ মধুজার গরমে ডাঙ্গা পাড়েছে, ঘাম ঝরছে তো, আর পরা কি গেঞ্জি, আর হইলে একটা ছোট্ট ধুতির মতো পরাই তো নাকি, আর কিছু পরা, আর গেঞ্জি স্যান্ডো গেঞ্জি। এবার ওই ঘাম বেরোচ্ছে তো, গন্ধ বেরোচ্ছে, বলে যা বেরো, নামাই দিয়েছে। আমার সামনে কতদিন নামাই দিতে জানতাম না, তোমরা নামিয়ে দিয়েছে, বলে ভ্যান্ডারে যা। তাই তো, তখন কেউ জানতো না, আর গুরুচাঁদ রাস্তা কেউ বলতো না। তো কানশ্যামজি জানার পরে আমরা খুঁজছি যে গুরুচাঁদটাকে, তখন গুরুচাঁদ ওই চরিত্র বই পড়ছি, হরিচাঁদ লীলামৃত পড়ছি। এগুলো পড়ার পর ওখান থেকে দেখেছি যে এদের আন্দোলন তো রাজার বিরুদ্ধে, রাজা হওয়ার জন্য, এই দেশে রাজা হওয়ার জন্য আন্দোলন, কোনো ধর্মীয় আন্দোলন না। আর ধর্ম যদি চাই তো গুরুচাঁদ ঠাকুর বলে গেছে রাজা হও আগে, রাজা হলে তোমার ধর্ম। আজকে আপনি দেখেন বিজেপি যখন প্রথম আসে, যখন বিজেপি করছে, তখন কোনো জায়গায় ওরা অ্যানাউন্স করেছে যে আমরা ক্ষমতায় আসলে পরে মোড়ে মোড়ে মন্দির বানাবো, বলেছে? বানাচ্ছে তো, ক্ষমতায় আছে। কোনো জায়গায় বলেনি মন্দির বানাবো গ্রামে গ্রামে। দেখেন ওরা ক্ষমতায় আছে, আপনাদের সব লাইন, আমাদের মা বোনরা সব লাইন দিয়ে মন্দির, মোড়ে মোড়ে মন্দির বানাচ্ছে, তার পিছনে বানাচ্ছে। তো তো গুরুচাঁদ ঠাকুর বলছে যে যদি ধর্মও চাও মতুয়া, তাহলে আগে রাজা হও। তো গুরুচাঁদ ঠাকুর যে যখন কানশ্যাম জানলাম, জানার পরে 1995 সালে 10ই অক্টোবর কাঁচরাপাড়ার বাগের মোড় থেকে নদিয়া এবং 24 পরগনা নিয়ে আমরা 10 দিনের সাইকেল র্যালি করেছি। কিসের? হরিচাঁদ গুরুচাঁদ, শ্রী শ্রী হরিচাঁদ মহাত্মা গুরুচাঁদ প্রচার যাত্রা। যখনই প্রচার যাত্রা পোস্টার গেছি যে গুরুচাঁদ ঠাকুর দেখতে কীরকম, তার একটা ফটো দরকার। অনেক মতো যারা ডাঙ্গা পাঠা তাদের বাড়িতে গেলাম, আমাদের অনেক ছেলে পার্টির ছেলে গেছে যে একটা ফটো দেন। সবাই বলে গুরুচাঁদ ঠাকুর এই মনের মধ্যে আছে, এইখানে আছে রাজার মতো। মানে কি বোকা আমাদের লোক। তারপরে অনেক কষ্টে ফটো পেলাম, ফটো ছাপায় পোস্টার ছাপিয়ে গ্রামগঞ্জে লাগালাম। এখন দেখি মতুয়ারে বিরোধ করা শুরু করলো, এই গুরুচাঁদ ঠাকুর পার্টি করে, এই আমাদের ধর্ম নিয়ে পার্টি করছে, রাজনীতি করছে, এই গুরুচাঁদ ঠাকুর পায়খানার পিছনে পোস্টার লাগাচ্ছে, এগুলো পারাবে। আমাদের বোকা লোক, ওই উচ্চবর্ণের লোকরা কানে মন্ত্র দিয়ে দিছে যে তোর গুরুচাঁদ ঠাকুর দেখ পায়খানার পিছনে আছে, এই পোস্টার ছিঁড়ে নিচে পড়বে, পারাবি তোরা। আর তখন ওর মন জ্বলে যাচ্ছে। আপনি শুনেছেন, ক্যালেন্ডার দেখেছেন তো, রামের, কৃষ্ণ, রামকৃষ্ণর আছে তো, ভগবানের আছে না? কোনো অর্গানাইজেশন ওদের বর্ণহিন্দুরা বলেছে, মমতা ব্যানার্জি বলেছে যে ভগবানের ক্যালেন্ডার বানানো যাবে না? বলেছে? কেন জানেন? ওই ক্যালেন্ডার যখন বাড়িতে থাকবে না, আপনার 2.5 বছরের বাচ্চা, 3 বছর, 2 বছর যে কেউ আসবে, সে বলবে বাবা এটা কে? আপনি তখন ভগবান বলবেন, রাম ভগবান, কৃষ্ণ ভগবান, অনেক কিছু বলবেন, তাই তো? জানবে। তো গুরুচাঁদ ঠাকুর ফটো যে ঘরে থাকে, আপনার বাচ্চা জানবে কে? রাস্তায় যদি পোস্টার দেখে তাহলে জানবে লোকটা কে, তখন আপনি বলবেন যে গুরুচাঁদ ঠাকুর, নাহলে তো কেউ জানবে না। কিন্তু এর বিরোধিতা করা শুরু করলো মতুয়ারা। অনেক জায়গায় আমাদের সাইকেল র্যালি আটকেছে,
প্রথম আমরা কাছে শুরু করেছি বারাসাতে নাইট হল, তারপর ওখান থেকে মসলন্দপুরে নাইট হল, তারপর ওখান থেকে গোপালনগরে নাইট হল, তারপর ওখান থেকে ঠাকুরনগরে গোপালনগরের মন্দিরে ওখান থেকে গেলাম, তারপর ওখান থেকে হেলেঞ্চা থেকে বগুলার থেকে বেতার থেকে বীরপুরঘাট থেকে আপনার রানাঘাট থেকে পলতা থেকে নিবারপুর 10 দিনে সাইকেল নিয়ে প্রচার করে আসলাম। তারপরে আমরা 6 ডিসেম্বর 95 সালে বহুজন মহাপুরুষদের প্রচার যাত্রা করি। কোথা থেকে? কোচবিহার থেকে কাকদ্বীপ। 5 ডিসেম্বর আমরা কোচবিহারে সাইকেল 150 সাইকেল নিয়েছিলাম, আপনাদের ওখানে গেছিলাম। তো ওখানে 6 ডিসেম্বর 5 ডিসেম্বর কোচবিহারে করে 6 ডিসেম্বর র্যালি শুরু করি। প্রায় 150 সাইকেল ছিল। তখন হচ্ছে সিপিএমের রমা মার্কেট, তাই তো? সিপিএম তখন মানে সবচেয়ে টপ সিপিএমের বিরুদ্ধে। তা এখন আমরা প্রথম দিন শুরু করেছি ওখান থেকে 22শে সেপ্টেম্বর 22শে অক্টোবর আমরা কাকদ্বীপে গিয়ে শেষ করেছি। এই দিন ধরে এই শিলিগুড়ি রাত্রি ছিলাম এই করে যে গুরুচার সেখানে কে ছিল? বাবা সাহেব আম্বেদকর ছিলেন, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, রায় সাহেব ঠাকুর, পঞ্চানন মহাপ্রাণ জয়, এদের ফটো দুটো গাড়িতে ফটো লাগিয়ে মানে পুরো দুপাশে লাগিয়ে আমরা প্রচার যাত্রা করেছি, ঠিক আছে? বিভিন্ন যেতে গেছি। তো এইভাবে আমরা রায়গঞ্জ এইভাবে প্রচার করার পরে এবার হচ্ছে তারপরে গুরুচাঁদ গুরু শুরু হলো, তারপরে মমতা ব্যানার্জি ঠাকুরনগর যাওয়া শুরু করলো। বলেন এর আগে কোন এমএলএ, কোন এমপি অর্থাৎ কোন মুখ্যমন্ত্রী, তার আগে তো অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, তার আগে জ্যোতি বসু হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য হয়েছে, তার আগে বিধানচন্দ্র রায় হয়েছে, তার আগে সিদ্ধার্থ সিংহ রায় হয়েছে, আরও অনেক আর 2-3 জন মুখ্যমন্ত্রী হয়েছে। কেন ঠাকুরনগরে কেউ যায় নাই? প্রধানমন্ত্রী অনেক হয়েছে, কেন যায় নাই? কারণ গুরুচারটে করে মতুয়া ভোট ব্যাংক বলে ভোট ব্যাংক ছিল, ওরা ফ্রিতে পেত। এদের নাম দরকার নাই তো বলার। কিন্তু যখন বহুজন সমাজ পার্টি সাইকেলে কানসিয়ামজির নির্দেশে আমার নেতা মনোজ আলাদের নেতৃত্বে যখন সাইকেল করার পরে এবার মতুয়াদের ভোট ব্যাংক তৈরি হলো। ওই সময় তারা বলছে রাজনীতি করে মতুয়াদের নিয়ে। বলেন আজকে রাজনীতি হচ্ছে না? হচ্ছে না। তাহলে মতুয়াদের নিয়ে রাজনীতি করার উদ্যোক্তাকে মনোজ আলাদার মানে কানসিয়ামজি, তাই তো? উদ্যোক্তা, তাই তো? এর আগে কেউ করেনি। তাহলে আজকে মতুয়াদের প্রথম উচিত কোন হরিসভায় গিয়ে মনোজ আলাদার নাম যে এনার জন্য আজকে আমরা মতুয়ারের রাজনীতি করছি। করেন কি? আজকে শান্তানু ঠাকুর বলেন, মমতা ঠাকুরে বলেন, রাজনীতি করাতে যাওয়া আগে আমার নাম মজুদ করে কানসিয়ামজি প্রথম হরিচাঁদ গুরুচাঁদের নাম পার্লামেন্টে বলে স্বর্ণ জয়ন্তীতে 95 সালে যেটা জিপ রেলি হয়েছে, সেই জিপ রেলে এসে ওখানে করেছিল 15 আগস্ট, যে হরিচাঁদ গুরুচাঁদ চণ্ডাল আন্দোলন করেছিল বাংলায়, চণ্ডাল মুভমেন্ট। তখন অসীমবালা বলে নবদ্বীপের এমপি ছিল নমশূদ্র, ঠাকুরনগরে তার বাড়ি। সে উঠে দাঁড়িয়ে বলে যে গুরুচাঁদ ঠাকুরকে কেউ চেনে না বাংলার। সত্যি চিনত না, তখন চিনল তো আমাদের সাইকেল র্যালি করার পরে ভোট ব্যাংক তৈরি হলো। তখন দেখছে ভোট ব্যাংক যদি চলে যায় তাহলে কী করবে? এদের কাছে যেতে হবে। তো আজকে ওদের কত কষ্ট, যে চণ্ডালদের নমশূদ্রের বাড়ির তাদের তার ঢুকতে দেয় না, তাদের কাছে আজকে যেতে হচ্ছে ভোট ব্যাংকে। যেখানে ভোট ব্যাংককে দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। কত সালে? 1932 সালে গোল টেবিল ভোটে পার্লামেন্টে গিয়ে, লন্ডনে গিয়ে, লন্ডন থেকে ভোট আদায় করেছে। এই যে আজকে আমরা ভোট দেই, এই ভোটটা কবে থেকে দেই? 1937 সালে প্রথম যে ভোট হয় সেই ভোট থেকে। ভোটার লিস্ট হয় তখন সার্বিকভাবে বাবা সাহেব আম্বেদকর লন্ডন থেকে ইংরেজদের কাছ থেকে নিয়ে আসছে। আমরা আজকে যা অধিকার পাই রিজার্ভেশন কখন? 32 সালে নিয়ে এসছে ইংরেজ জামানায়। আমাদের লেখাপড়া অধিকার ইংরেজ জামানায়। যা কিছু আমরা লাভ করেছি সেটা ইংরেজদের কাছে। স্বাধীনতার পরে আমাদের কিছু দেয়নি, উল্টে আমরা যে পাওনা সেই পাওনাটুকু আমাদের দেয়নি। তাহলে আমাদের এরা ভালো কোথায়? বাবা সাহেব বলে গেছেন যদি কোনো বর্ণহিন্দীরা তোমার ভালো করবে, ওদের পক্ষে সম্ভব না। ওদের ভালো করতে গেলে ওদের সমাজের ক্ষতি করতে হবে, আমাদের সমাজে ভালো করতে হবে। তো ওরা ওদের সমাজের ক্ষতি করবে না, সেই জন্য আমাদেরকে বোকা বানানোর জন্য। বলেন তো আমরা বোকা না চালাক? মানবেন? বলতে পারবেন আপনার ছেলেকে যে আমার মতো বোকা কেউ নেই? পারবেন বলতে? আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী বলল নরেন্দ্র মোদী আপনাদের কত বোকা ভাবে। সে যত বড় লেখা হোক পড়ে বলেন, MA পাস করেন, ডিগ্রি পাস করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর, তাদের বলছে কি
যে করোনা হাততালি বাজা, করোনা চলে যাবে। বাজিয়েছেন হাততালি, এখানে যারা আছে তাদের মধ্যে অনেকে বাজিয়েছেন হাততালি, বাজিয়েছেন তো। তাহলে প্রধানমন্ত্রী জানে যে আমাদের দেশে কত বোকা লাগা আছে, বলেন তো যাবে? হাততালি দিলে যাবে করোনা? তাহলে তাহলে বাজিয়েছেন কেন? প্রধানমন্ত্রী বললো বাজি, তার মানে সে জানে বোকা, সে জানে যে আমাদের দেশে লোকরা হচ্ছে শুদ্ধ হচ্ছে বোকা, এদের মারলে হাততালি দিয়ে বলে, তাহলে আমরা বোকা তো। কিন্তু বাড়িতে গিয়ে বলেন কি, আমার মতো চালাক আর নাই, আমার মতো চালাক আর নাই। এখন কি হয়েছে জানেন, পাড়ার জন্য কোনো বোকা ছেলে আছে, তারে আপনি বোকা বলবেন, রেগে যাবে তো, না রাখবে না, যে যাবে। এবার মমতা ব্যানার্জি বুদ্ধ এরা চালাক লোক, এরা গিয়ে ওই পাগলা ছেলেটাকে বলছে কি, তোর মতো বুদ্ধিমান, তোর মতো যোগ্য ছেলে পাড়ায় নাই। এবার বলেন তো, যে লোকটা ওই পাগলরে বা ওই বোকা লোকরে এই কথা বলবে, এবার সেই পাগল আপনার পিছন ছাড়বে, যেখানে যাবেন আপনার পিছন যাবে, কেন ওরা তো ভালো একটা লোকই বলে, তাই তো। আর কি, এবার আপনারা যদি কেউ মারতে আসে না, ও তার আগে ও মারবে। আমরাও তাই, মমতা যে মারতে আসুক আপনারা গিয়ে ঠেকাবেন, তাই তো। মোদিরা মারতে আসুক আপনারা গিয়ে ঠেকাবেন, কেন? আপনাদের চালাক বলছে, আমরা বহুজন সমাজ, আমরা বলছি আপনারা বোকা, সুতরাং আমরা তো গালি দেবেন, আমরা বোকা। কিন্তু বাস্তবে তো আমরা বোকা, তালি দেবো কেন? গুরু চারটা করে কথা আমরা মানছি না তো, সেই জন্য আমাদের গুরু চারটা করে মানতে হয়। তাহলে কানশ্যামজির কথা মানতে হবে, যে কানশ্যামজি আজকে এই জায়গাটা নিয়ে গেছে। তো এই যে জায়গাটা আমাদেরকে যে জায়গাটা নিয়ে এসেছে, তো আমরা আজকে আমাদের এডুকেটেড লোকরা অনেকে বলে আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি, তাই তো। মাস্টার এই যে বিদ্যুৎবাবু এরাও কিন্তু বলে যোগ্যতায়, তার মানে এরা বাবা সাহেবকে এবং গুরুচারটাকে অপমান করছে, তারা গুরুচারটা বাবা সাহেব অপমান করছে। যে গুরুচার না আসলে আমার বাপ ঠাকুরদের লেখাপড়া যেত না, স্কুলে যেতে পারতো না, বাবা সাহেব না আসলে আমাদের চাকরি রিজার্ভেশন দিয়ে যেতে পারতো না। তাহলে আমরা যে আছি, ধরেন উদাহরণ দেখেন, আমার ভাই ইনকাম ট্যাক্সে চাকরি করে, তার ছেলের ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ে, তার এখনও তার ডিগ্রি করতে পারে, তার টিউশন ফি হচ্ছে 10,000 টাকা, টিউশন ফি 10,000 টাকা, বাড়িতে পড়া আসে, বাকি ছাড়েন, বাড়িতে পড়া এসে তার ফি হচ্ছে 10,000 টাকা। এখন ও তো রিজার্ভেশন পায় নাই, ইংলিশ মিডিয়ামে পড়ে, রিজার্ভেশন নাই, চাকরি হয়তো প্রাইভেটে বা ভালো জায়গায় পাবে, রিজার্ভেশন না। এখন ও যদি বলে আমি আর যোগ্যতা পাইছি, তা হবে? কারণ আমার বাবা গুরুচারটা লেখাপড়া করেছে, বাবা সাহেবের জন্য রিজার্ভেশনে চাকরি পেয়েছে সংরক্ষণে, সেই পয়সা দিয়ে আমার ভাই লেখাপড়া করেছে, তাই তো। আমার ভাই সেই লেখাপড়া করে রিজার্ভেশনে বাবা সাহেবের জন্য ইনকাম ট্যাক্স চাকরি করে, সেই পয়সা আমার ভাইপো পেটে আছে তো, তাহলে সে নিজের যোগ্যতা হয়েছে? তাহলে তার পেটে যে পয়সাটা যাচ্ছে 10,000 টাকা, সে খাচ্ছে, স্কুলে পড়ছে, পয়সাটা আসছে কোথায়? সেটা হচ্ছে রিজার্ভেশন থেকে আসছে, রিজার্ভ চাকরি পেয়েছে তো। তো ও কী করে বলবে যে, কিন্তু আমরা কী করে এটা করি? অনেকে রিজার্ভেশন চাকরি করে, ডাক্তার বলে আমি আমার যোগ্যতা পেয়েছি, তা আমরা সে কী করছে, সে গুরুচারটা করে বাবা সাহেবকে অপমান করছে, তারই নিয়ে বাড়িতে তার ফটো নাই। তো এই যে কাজটা আমাদের, এই যে হিস্ট্রি, বহুজন সমাজ পার্টি করতে গেলে আপনাকে আপনার ইতিহাস জানতে হবে। এটা কঠিন সাবজেক্ট, এটা সহজ না। লাভ দিলেন তৃণমূলে, লাভ দিলেন বিজেপি, লাভ আজকে বিজেপি লাভ দিয়ে তৃণমূলের এমএলএ বিজেপি হয়ে যাবে, জয় শ্রীরাম হয়ে যাবে, হয়ে গেল। আদর্শ দরকার নেই তো, যারা সিপিএম ছিল সব তৃণমূলে গেছে, ইনকলাব জিন্দাবাদ ছিল, এখন হচ্ছে গান্ধীবাদ জিন্দাবাদ হয়ে গেল, আদর্শ নাই। কিন্তু বহুজন সমাজ পার্টি করতে গেলে আপনার ইতিহাস জানতে হবে। কেন আপনি কেন বহুজন সমাজ পার্টি? কারণ আমাদের যে মহাপুরুষ, যাদের জন্য আমি এই জায়গাটা এসছি, আপনারাও এসছেন, সেই মহাপুরুষরা বলে গেছেন, সে বাবা সাহেব বলেন, গুরুচারটা বলেন, তারা বলে গেছে গুরুচার যে জাতি রাজা নাই সে জাতি তাজা নেই। আমরা তাজা নাই কেন? আমাদের রাজা নেই। আগে তাজা না, আগে সাহযুগিতা না, সময় একটা ছেলের স্কুল পড়ালাম, তাজা করলাম না। আগে রাজা হতে হবে, তারপরে তাজা সমাজকে। বাবা সাহেব বলছে তোমার মুক্তির জন্য পার্লামেন্ট দখল করো। পার্লামেন্ট হচ্ছে ক্ষমতার মন্দির। আমরা ক্ষমতার জন্য মন্দিরে যাই, কোথায়? মন্দিরে যাই, তাই তো। বাবা সাহেব বলছে ওই মন্দিরে কিছু নাই, বলেন একটা মন্দিরের নাম বলেন।
একটা মন্দিরের নাম বলেন, যে মন্দিরে গেলে পরে এই বন্যা হচ্ছে তিস্তায়, বাড়িতে চাল চলে আসবে? আসবে? আসবে না তো। কিন্তু আপনার প্রধান যে আছে গ্রামের, অশিক্ষিত, লেখাপড়া জানে না, সে টিপসই দেবে, আপনার বাড়িতে চাল চলে আসবে। আসবে না? তাবু চলে আসবে। আসবে তো। তো ক্ষমতা কোথায়? পার্লামেন্টে। ক্ষমতা কোথায়? রাজনীতিতে। কিন্তু আমাদের বোকা বানায় যে ওইগুলো যায় না, খারাপ জিনিস রাজনীতি। রাজনীতির মতো ভালো জিনিস পৃথিবীতে নাই। রাজনীতির মতো ভালো জিনিস পৃথিবীতে নাই। কেন? মানুষের প্রথম কাজ হচ্ছে পেট ভরা। সে লড়াই করে পেট ভরার জন্য, তারপরে সে কোথায় থাকবে তার জন্য লড়াই করে। এই পেট ভরা থাকার জায়গা হয়ে গেলে কি করে জানেন? তখন এইটা চেষ্টা করে, ব্রেন। ব্রেন কি? পাওয়ার, ক্ষমতা কোথায় আছে। এই রিজার্ভেশনের কারণে আমাদের সমাজ এখন যারা শিক্ষিত কিছু লোক হয়েছে, তারা আজকে এই যে বিএসপি যারা করে, তারা পাওয়ার চাচ্ছে, যে মুখ্যমন্ত্রীর চেয়ার চাচ্ছে, মমতার চেয়ার চাচ্ছে, প্রধানমন্ত্রীর চেয়ার চাচ্ছে। সেই জন্য ওরা এই রিজার্ভেশন তুলে দিচ্ছে, প্রাইভেট করে দিচ্ছে। আমাদের সমাজ তো বুঝছে না তো। কারণ হচ্ছে আমাদের সমাজ যে টাকা পায় চাকরি করে, 1-1.5 লাখ কোটি টাকা বছরে পায়। রিজার্ভেশন উঠে গেলে এই 1.5 লাখ টাকা পাবে না। এই যে আমাদের সমাজে তো টাকা আসছে তো, যেটা কতদিন হচ্ছে, এই 70-80 বছর ধরে আসছে। তার আগে না, তার আগে ছিল না। তো এই যে মুভমেন্টটা এসছে, এটা হচ্ছে মুভমেন্ট, আন্দোলন। এই আন্দোলন কখনো বাড়বে, কখনো। ওরা তো পাওয়ারে আছে, ওদের কাছে পয়সা আছে, ওদের কাছে সব কিছু আছে। আমাদের কাছে কিছু নেই, না খাওয়া লোক আমরা। আমাদের কাছে সমাজকে বুঝে, কানশ্যামজি যেটা করেছে, তো কানশ্যামজি একা ছিল, দুজন হয়েছে। আমাদের মুখ হচ্ছে এইটা। অনেকে ভাববে মিডিয়া, মিডিয়ার কাছে যাবেন না, মিডিয়া আমাদের না, আমাদের এটা হচ্ছে মুখ। কানশ্যামজি এই মুখের মাধ্যমে এই পার্টিটাকে তৈরি করে এই জায়গাটায় নিয়ে এসছে, যে ন্যাশনাল পার্টি। তো এই যে জায়গাটায় আমরা এসছি, এই জায়গাটা মেইন জায়গা হচ্ছে আমাদের সমাজকে, আমাদের মহাপুরুষদেরকে, যে সেই জন্য আমাদের মহাপুরুষদের, বাবা সাহেব যে কথায় গুরুচর, সেটা হচ্ছে পাওয়ার। তো আমাদের যাই করি না, আমাদের প্রধান কাজ হচ্ছে ক্ষমতায় যাওয়া, ভোট, রাজনীতি করা। কিন্তু আমাদেরকে ওরা বলে দেখে রাজনীতি খুব খারাপ জিনিস বলে। তো আপনার ছেলে রাজনীতি করতে গেলে বাধা দেবেন, তাই তো? তো এবার ওদের ছেলেটা কেন রাজনীতি করতে যায়? ইন্দিরা গান্ধী গুলি খেয়ে মারা গেছে, তার ছেলে এসছে। তার ছেলে রাজীব গান্ধী গুলি খেয়ে মারা গেছে, তাই তো? তার বউ আসছে, তার ছেলে আসছে, তার মেয়ে আসছে। বলেন তো, আপনার ছেলে যদি গুলি খেয়ে মারা যায়, আপনার নাতিরে রাজনীতি করতে দেবেন? কেন? আপনার সেই জ্ঞানই নাই রাজনীতি জিনিস কি। রাজনৈতিক পাওয়ার, এই পাওয়ারটা বোঝা দরকার। আপনার সমস্ত সমস্যা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা কী করে? ভিক্ষা। ওই যে কানশ্যামজি বলছে, শূদ্রদের হাত আর কুকুরের লেজ এরকম, দাও দাও। কানশ্যাম বলছে, এইটা হাত উল্টাও, দাতা হও, নাও নাও। নাও কে দেবে? মমতা ব্যানার্জি মনে হইলো পুজোয় 85,000 টাকা দেবে। কত টাকা দিয়েছে জানেন? এই আজ পর্যন্ত, এই বছর পর্যন্ত 16,000 কোটি টাকা, 16,000 কোটি টাকা দিয়ে গেছে। এবার এই 16,000 কোটি টাকাতে ওই যে ঘাটাল প্ল্যান বলে না, অত টাকা লাগতো না, ওইটা তৈরি করতে টানলে না। উনি 2000 সালে বলছে ম্যানমেড, তাই তো? তারপরে বছরে ম্যানমেড বলছে আরো বলে। তা ভাই তুমি এই 11 বছরে করলাটা কি? ম্যানমেড তো, আজকে বলছে ম্যানমেড। তা এইগুলো হচ্ছে কি আমাদের বোকা বানানোর জন্য বলে, আর আমরা সেই বোকা হয়ে যাই। এই জন্য বোকা বানানোর জন্য আজকে বিজেপির যে আন্দোলন, সেই আন্দোলন এন্ড হয়ে গেছে। জাতপাত দেন, এখন জাতপাত শুরু করেছে, কারণ ওদের রাম মন্দির হয়ে গেছে। রাম মন্দির হয়ে গেছে, আরে রাম মন্দিরের ইস্যু নাই না। সুতরাং এখন হচ্ছে আমাদের রাজনীতি, আমাদের সমাজকে সচেতন করা। আপনাকে প্রথম বুঝতে হবে আপনি কেন বিএসপি করবেন। আর বিএসপির ব্যাপারে বুঝতে গেলে আপনাকে ইতিহাস জানতে হবে, গুরুচরটাকে ইতিহাস জানতে হবে। আপনাকে ওই হরিসভায় গিয়ে নাচলেন আর ড্যাঙ্কা পাঠালেন আর রামায়ণ বললেন, কৃষ্ণের নাম বললেন, নবদ্বীপে গেলেন, ইস্কনের ওখানে গেলেন, এতে গুরুচরটা করে আদর্শ হবে না। এটা হচ্ছে গুরুচরটা করে বিরোধী আদর্শ। আপনি যে পয়সা খরচা আসছেন, সেটা যে বাবা সাহেব আন্দোলন, গুরুচর আন্দোলন। গুরুচর কার সঙ্গে লড়াই করেছেন বলেন?
আপনার বাড়ি গিয়ে যারা মতুয়া যারা করেন তাদের বুঝাবেন, ভাই গুরুচারটাকের লড়াই কার সঙ্গে, কাদের সঙ্গে লড়াই, কার সঙ্গে লড়াই করেছে গুরুচার ঠাকুর? এই হিন্দু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। যেমন সেই ব্যাপারে গুরুচার ঠাকুর যে চরিত্র বই আছে, গুরুচার চরিত্র, তারপরে হরিচাঁদ চরিত্র, লীলামৃত, সেখানে পরিষ্কার দেখবেন। এখন ওই যে আমাদের গুরু বলে চৈতন্যদের বংশধর, তাহলে গুরুচার ঠাকুর কী করে হরিচাঁদ ঠাকুর বলে যে ভেগদারি বৈরাগীরে ভিক্ষা নেই দেবে, ভিক্ষা দিলে ব্যভিচার বাড়িয়ে চলবে। কোথায় দেখো ব্রাহ্মণ, কোথায় দেখো বৈষ্ণব, স্বার্থবাদী অর্থবাদী যত মণ্ড সব। এই যে কথাগুলো গুরুচার ঠাকুর বলে গেছে, হরিচাঁদ ঠাকুর বলে গেছে, কেন বলেছে? তো এইগুলো আমাদের ভাবা দরকার যে আমাদের কী চেয়েছিলেন। সেই জন্য আপনাদের কাছে প্রথম হচ্ছে, এ তো অল্প সময়ের মধ্যে ব্যাপার না, এগুলো হচ্ছে ঘরোয়াভাবে বসে বসে বলতে হয়, এবং যারা শোনার দরকার তারা আসতে ভালোভাবে পরিবারকে বুঝাতে হয়। আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে বুঝাতে আপনি বুঝাবেন, আগে আপনি বুঝেন, কারণ আপনার মেয়ে বউকে আমি বুঝাতে পারবো না। আপনি খাবেন, খেতে বসছে, আপনার ছেলেকে বুঝাতে পারেন, এর জন্য ঝান্ডা টান্ডা লাগ না। আপনি আত্মীয় বাড়িতে গেছেন, সেখানে গিয়ে বুঝে, প্রথম দিনে বুঝবে না, মানবে না। যেমন অনেকরে বলেছি, প্রথম দিন যেদিন আগে বলেছে না, সেদিন আমি আমাদের পার্টি বিষয়ে বসে বলেছিলাম আমাদের ক্যাডার ক্যাম্পে বা একটা মিটিংয়ে, তখন আমার কথা কেউ মানে পরে আমার সামনে কিছু বলেনি, কিন্তু তাদের এটা না বললেই হতো, বলার দরকার আছে কি, এই কথা বললাম কি যে বললাম ভাই বিবেকানন্দ মিথ্যাবাদী লোক, মানবেন? এর জন্য লাইব্রেরিতে যেত না কেন? এখন জাতপাত আছে তো না? নাই? জাতপাত আছে, আছে তো, মানেন তো সবাই জাতপাত আছে, আছে, তাই তো? একজন একজন ঘৃণা করে তো, এক জাত আছে ঘৃণা করে তো, করে না? রাজবংশের নম্বর দিয়ে ঘৃণা করে, নম্বর আবার রাজবংশী আবার মুচিরে ঘৃণা করে, সবাই সবাই ঘৃণা করে, এবং সেটা ছোটোবেলার থেকে শেখানো হয়। যেমন আপনি আপনার ছেলেকে শেখান না যে ব্রাহ্মণ, আপনি কি করেন, আপনার নিচে যে আছে তাকে শেখানো, ওর সঙ্গে মিশবি না, কিন্তু আপনি কখনো বলেন না যে ব্রাহ্মণরা আমরা ঘৃণা করে। বলেন আপনার ছেলেকে জন্মের পরে যখন বড় হয় যে ব্রাহ্মণ সমাজ আমাদেরকে ঘৃণা করে, বলেন। কিন্তু আপনি বলেন এই মুচির সাথে মিশিয়ে না, ওরা ছোটো জাত মারছে, দেখছেন? আপনাকে কে ঘৃণা করে এই কথা আপনি বলেন না, কিন্তু ওরা বলে। আপনি বলেন তো মেদিনীপুরে পেপারে বেরিয়েছে তো, এখনও বলে যে হাড়ি মানে শিডিউল কাস্ট, হাড়ি কমিউনিটির লোক মহিলা মিড ডে মিল রান্না করেছে, 10 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চা বলছে ওই ছোটো জাত আমি খাবো না। ওই 10 বছরের বাচ্চা কি করে জানলো ওই লোকটা ছোটো জাত মহিলা, যদি ওর বাবা মা না বলে? তাই তো? এইটার জন্য লাইব্রেরিতে যেতে হবে, বড় বড় বই পড়তে হবে। এইটা হচ্ছে আপনার বিচার করি না, আমরা বিচার করি না। ওই বললো হাততালি দিয়ে করোনা সেরে যাবে, আবার আমার করোনা হলে পরে হাততালি দিয়ে সারে না, ডাক্তার কাছে দৌড়ে যাই। কিরম বোকা আমি দেখছেন? আমার যখন করোনা হয়েছে তখন আমি বলতে পারি তো, আমার বউ বলতে পারে এই তোমার করোনা হচ্ছে, হাততালি দিয়ে সেরে যাবে না, বল না ডাক্তারের কাছে নিয়ে দৌড়ায়, তাই তো? আর মোদি বললো করোনার সময় হাততালি দাও, হাততালি দিয়ে দিলাম। তা আমাদের চেয়ে বোকা লোক আছে আর কোথাও? এই বোকা যে আমরা, এটা স্বীকার করতে পারবো আপনাকে কার কাছে? আপনার সন্তানের কাছে, আপনার মা বাবার কাছে প্রথম স্বীকার করতে হয় যে আমাদের মতো বোকা কেউ নেই, তবে গিয়ে আপনি চালাক হবেন। যেমন ধরেন একটা লোক, এই যে গাছ আছে না, গাছের উপরে, সে গাছের নিচে বসে আছে, আর সে মনে করছে আমি গাছের উপরে আছি, আর তারা নামাতে পারবেন জীবনে? সে দাঁড়িয়ে আছে গাছের তলায়, কিন্তু সে মনে করতেছে গাছের মাথায় বসে আছে, আর ওরে নামাবেন কি করে বলেন দেখি আপনি? রাস্তা নেই তো। আমাদের ওই কাজ, আমরা হচ্ছে ওই জায়গাটায় আমরা বোকা, কিন্তু স্বীকার করছি না। তো প্রথম আপনার পরিবারকে স্বীকার করতে হয় যে আমার মতো বোকা নাই, তবেই কি আপনার ছেলে চালাক হবে। যে আমার বাবা বোকা ছিল, চালাক হতে। গুরু হরিচাঁদ ঠাকুর দেখেছে যে আমি শিক্ষা লেখাপড়া করি নাকি আমার ছেলেরা করতে হবে, সেই জন্য স্কুলে নিয়ে গেছে। আর সে যদি মনে করতো যে আমি হিন্দু সমাজ, এটা আমার মহান ধর্ম, লেখাপড়া করার দরকার নাই, নাহলে স্বর্গে যেতে পারবো না, তাহলে তো ওনার ছেলেরা স্কুলেই পাঠাতে পারতো না। তো এইটা যখন বললাম আমি যে বিবেকানন্দ মিথ্যাবাদী লোক, তা জাতপাত এখনো আছে,
এবং ঘৃণা করে। কোন ধর্ম? এটা মুসলিম ধর্ম, এটা খ্রিস্টান ধর্ম, এটা বুদ্ধিস্ট ধর্ম, এটা কি ধর্ম? হিন্দু ধর্ম। তো যে ধর্মে জাত আছে এবং একজন আরেকজন ঘৃণা করে ছোটবেলার থেকে, সেটা মহান হয়। 1893 সালে আমেরিকায় বলছে হিন্দু ধর্ম মহান। সে সত্যি কথা কেন বললো না যে ভারতবর্ষের হিন্দু ধর্ম আছে, যে ধর্মের জাত আছে এবং সেই জাত একটা না হাজার হাজার জাত, প্রত্যেক জাত প্রত্যেক জায়গাতে ঘৃণা করে, এর নাম হিন্দু ধর্ম। এই সত্যি কথা কেন বললো না? মহান কেন বললো? এইটা যখন শূদ্র সমাজে কানসিয়ামজি চর্চা করে সে বেরিয়ে এসছে না, এখন দেখবেন হিন্দু বলে না, রিসেন্ট চালু হচ্ছে সনাতনী, রিসেন্ট চালু হচ্ছে সনাতনী বলে বাংলাদেশে সনাতনীদের মারছে। 2 দিন আগে ছিল হিন্দুদের মারছে, এখন আর হিন্দু বলে না। কেন? হিন্দু বললে চলে আসছে, চেতনা চলে এসছে না, কানসিয়ামজির কারণে, বইজির কারণে, বহুজন সমাজ পার্টির কারণে আমাদের সমাজে, শূদ্র সমাজের মধ্যে চেতনা চলে এসছে। আজকে বুঝতে শিখছে যে জাতপাত খারাপ জিনিস, ওরা বহন করে নিয়েছে। সেই জন্য এখন ওরা বিজেপি RSS চেঞ্জ করেছে, সনাতনী শুরু হয়ে গেছে এখন। সনাতন মানে কি? পরম্পরা। সনাতন মানে আগে যা ছিল এখনো সেই। তা আগে তো আমার দিদিমা জীবনে কোনোদিন ব্লাউজ পরে নাই, জীবনে কোনোদিন ছায়া পরে নাই। এখন আপনার বউরে তাই করেন, যান করবা কেন? পরম্পরা তো, সনাতনী তো। আপনার দাদু বা পূর্বপুরুষ গামছা পরে 24 ঘন্টা থাকতো, কোনো সময় লেংটি পরতো, আপনি পড়েন, গা জামা দিত, তাই করেন, সনাতনী। মানে এইগুলো যুক্তির কারণ, মানে এগুলো যুক্তি, এগুলো কোনোই না। তোরা আমাদেরকে এইভাবে বোকা বানায়, আমাদেরকে ওরা এইভাবে বোকা বানায়। তো 1893 সালে গিয়ে ওই কথা বলেছিল, এবং সেই লোকটাকে আমরা উপরে রাখে ফটো বানাই, আর আমার ছেলেকে বুঝাই যে এটা মহান লোক। আমি বলছি না তা খারাপ, আমি তার কথা বলছি না খারাপ, সে তার কাজ করেছে, আমরা আমার কাজ করব। মোদি সমাজে কাজ করছে, মমতা মমসদ সমাজে কাজ করছে, বুদ্ধদেব সমাজে কাজ করছে, রাহুল গান্ধী সমাজে কাজ করছে। আর ও দেখছে যে এই বোকা লোক আছে, একটু যদি হাত বুলাই এরম ভাবে, আমার ভোট পেয়েছি রাজা হয়ে যাব, ও হাত বুলাই দিচ্ছে আমাদের, এগুলো আমরা খুশি হয়েছি। আমাদের দোষ হচ্ছে, আমাদের দোষটা হচ্ছে আমাদের, দোষটা ওদের না। সুতরাং শুধরাতে হবে, পরিবর্তন করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যদি পরিবর্তন করতে পারি তবেই আমরা দেশে রাজা হবো, আমাদের সমাজ উন্নতি করতে হবে। তো সেই জন্য আমাদের পরিবর্তন করছে। আমি দোষ কারো দিচ্ছি না, আমি যুক্তির ক্ষেত্রে বলছি, যুক্তির ক্ষেত্রে দোষ না, ওর দোষ না, মমতার কোনো দোষ নাই। সে তার সমাজের জন্য তো করবেই। আপনি গেলে কি আপনার পরিবার নাকে রাখবেন? আপনি মুখ্যমন্ত্রী হলে আপনার ছেলে বেকার থাকবে? যদি একটা চাকরি আপনার ছেলেরই পাবে, আপনি তখন বলবেন না ওই পাড়ার ছেলেটা দিতে, তাই তো? তারপরে আপনার আত্মীয় স্বজন দেবেন, তারপরে থাকলে ছেলেটা দেবেন। এটা নেচার মানুষের। ও অন্যায় করছে না, ভুল করছি আমরা, ভুল করছি আমরা। আজকে সচেতনতা এমন হয়ে গেছে যে আজকে 1200 টাকা দিয়ে আমাদের সমাজের মহিলাদের ভোট কিনছে, কেনা তো, ভোটটা কিনছে তো, মোদিও তাই, ও কেনার জন্য ভোট কিনছে, আর আমরা ভোট বিক্রি করছি, আমরা ভোট বিক্রি করছি। তো কানসিয়ামজি বলছে মা বোনের ইজ্জতের মতো ভোট, যেমন মা বোনকে বিক্রি করা যায় না, আমার ভোটকে আমি বিক্রি করব না। এই সচেতনতা যদি আমি না আনে তাহলে আমাদের সমাজ এগোবে না। এটা কঠিন কাজ, কিন্তু করলে সহজ কাজ। তো এইটা বুঝে আমাদেরকে বুঝতে হবে, বোঝার পরে আমাদেরকে যেতে হবে। তো কোচবিহারের ব্যাপারে যেটা বলা সেটা হচ্ছে, কোচবিহারের যিনি জেলা সভাপতি ছিলেন তিনি সেইভাবে কাজ এগোতে পারছেন না। সেই জন্য আমাদের যে ক্যান্ডিডেট ছিলেন ওখানে কোচবিহারে, সেই ব্যাপারে আমি ঘরে বসে যারা আসছে তাদের সাথে কথা বলে ফাইনাল করে দেব। আর হচ্ছে আলিপুরদুয়ারে আসিনি, হয়তো আমি আসবো, আলিপুরদুয়ারে কোচবিহারে যাব, কথা বলে কোচবিহারে যাব, আলিপুরদুয়ারে যাব রিসেন্ট, তো এখানে কথা বলে করে দেবো।
আর হচ্ছে আপনাদের যে জায়গাটা, যখন এটা কথা বলতে গেলে তো অনেক কথা, এইটা আপনাদের বুঝতে হবে। আমি তো টোটকা কিছু কথা বলে, আপনাদের বুঝতে হবে যে এই সমাজকে যদি রাজা করতে হয়, আমাদের সমাজকে, এবং ভারতবর্ষে একমাত্র পার্টি বহুজন সমাজ পার্টি। বহুজন সমাজ পার্টি ন্যাশনাল পার্টি এই জায়গাটা করতে অন্য কেউ পারবে না। অনেক লোক আসবে, কেউ আসবে অন্য পার্টি, অন্য ছোট ছোট দল নিয়ে আসবে, কিন্তু বহুজন সমাজ পার্টির জায়গায় পর্যন্ত যেতে, এবং আমাদের বিরোধী আমাদের সমাজের লোক, আমাদের বিরোধী আমাদের সমাজের লোক, আমাদের লড়াই হচ্ছে প্রথম আমাদের সমাজের সঙ্গে। কেন ওই যে আমার লড়াই কাকার সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে, যারা এখনও সচেতন হয়নি। সেই জন্য আপনাদের কাছে আবেদন যে আপনারা যেটুকু আমি বললাম যে আমাদের যদি গুরুচার ঠাকুর এবং বাবা সাহেবকে যদি মানতে হয়, আজকে যে কিছু অধিকার আমরা পেয়েছি সেটা যে বাবা সাহেবের এবং গুরুচার ঠাকুরের কারণে। শুধু তাদের যে জায়গাটা সেটা হচ্ছে তোমার মুক্তির জন্য পার্লামেন্ট দখল করে বাবা সাহেবের, পার্লামেন্টে ক্ষমতার মন্দির। সেরকমই হচ্ছে গুরুচার ঠাকুরের কথা হচ্ছে, যে জাতির দল নেই সে জাতির বল নেই, যে জাতির রাজা নেই সে জাতির তাজা নেই। গুরুচার ঠাকুর মতুয়া মানে মতের মিল গুরুচার ঠাকুর, সেটা তৈরি করেছে কারো পিছনে ঝান্ডা নেওয়ার জন্য না, কারো পিছনে লেজের বৃত্তের জন্য না, সামনে যাওয়ার জন্য। তো সেই জন্য আমাদেরকে এগোতে হবে যে আমরা কারো পিছনে চলার জন্য না, আমরা সামনে থাকবো আমাদের গুরুচার ঠাকুরকে। এবং যদি আমাদেরকে এই জায়গাটা যেতে হয়, তাহলে আমাদের যারা হরিসভা করি বা করি, সেখানে যেন সত্যিকারের গুরুচার ঠাকুরের যে বই, যে কথা লেখা আছে, সেই কথাগুলো যাতে আমরা বলতে পারি, সেই কথা আমরা আশা রাখি। আমাদের অনেক লেট হয়ে গেছে, আপনারা খাবেন। তারপরে একটা কী প্রোগ্রাম আছে যেন, যে কোচবিহারের যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। এখানে বসে যে জেলার কীভাবে কাজ হবে, আর আলিপুরদুয়ারের ব্যাপারে পরে যাব, আমি কথা বলে দিচ্ছি। আর আমাদের দিনাজপুর বা আপনাদের দুজন আসছে, মালদার থেকে আসতে পারেনি, ঠিক আছে। কোচবিহারে যিনি দাঁড়িয়েছিলেন তার সাথে কথা বলে ওনাকেই। সুতরাং আপনাদের এই আশা রেখে সর্বশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বাবা সাহেব কানসিরামজিকে আমার প্রণাম জানাই, এবং প্রণাম জানাই বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ বয়ন কুমারী মায়াবতীজি, এবং সর্বশেষে মহাত্মা গুরুচার ঠাকুরকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় ভীম, জয় ভারত। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর 1956 সালের 6 ডিসেম্বর পৃথিবী থেকে চলে গেছেন। মৃত্যুর পূর্বে বাবা সাহেব হাসছিলেন। বন্ধুদেরকে বললেন, why do you remain so cheerful and happy nowadays? বাবা সাহেব আপনাকে আজকাল উৎফুল্ল এবং খুশি দেখা যাচ্ছে। বাবা সাহেব বললেন, with the promulgation of the constitution I have won the battle. ভারতবর্ষের সংবিধান ইমপ্লিমেন্ট করে আমি যুদ্ধে জয়ী হয়ে গেছি। By the democratic system I had handed over the potential capacity to Bahujan Samaj, by which one day they will capture the political power and they will rule the country. আমি তাদের যে ডেমোক্রেটিক পাওয়ার দিলাম, সেই পাওয়ারের বলে একদিন তারা রাজ ক্ষমতা দখল করবে এবং ভারতবর্ষ শাসন করবে। একথা মাননীয় কাঞ্চিরামজি বলেছিলেন। Kanshiram is the bellicose existence of Nanak, Kabir, Muhammad and Christ. Kanshiram is the significance of fight. His fighting spirit and consciousness has sharpened from the immoderate military tradition of Mitrasur, Mahisasur and Chandra. The defended blood of Ekalavan Shambhuk is overflowing through his veins. Boli, Bali, Bolasur, Ravana vertebrated the root of his skeleton. He got the musical harmony of Veteran from Bhagavan Buddha. Baba Sahib given him self-respect, Mahatma for a dignity, and Bharat Mata given him guardian to conquer the world. The Kanshiram was a Nanak, Kabir, Muhammad এবং যিশু খ্রিস্টের সংগ্রামী সত্তা।
তার সংগ্রাম এসেছে সপ্ত সিন্ধুর কুল থেকে, তার চৈতন্য সাধিত হয়েছে বিদ্যাসুর, মহিষাসুর, শঙ্খচূড়, অমিত বিশ্বের ঐতিহ্যে। একলব্য সম্মুখের প্রতিবাদী রক্ত তার ধমনীতে উঠবেন। বলি, বালি, বলাসুর, রাবণ তার অস্তিত্বের শিখরে অস্থিমান। ভগবান বুদ্ধের কাছ থেকে তিনি পেয়েছিলেন মহামিলনের ঐক্যসঙ্গী। জ্যোতিরাও খুলে দিয়েছেন তেজ, বাবা সাহেব আম্বেদকর দিয়েছেন আত্মমর্যাদা, আর অবহিত ভারত মাতা তার গলায় গলিয়ে দিয়েছে জগৎ জয়ের মালা। সেই কাঞ্চিরামজির হালের তোলা, হাতে তৈরি করা যে যিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলার মাটিতে, তিনি বহুজন সমাজ পার্টি। আজকে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় মনোজ হাওলাদার, যিনি সভাপতি। তাই আজকে আমাদের পরবর্তীতে মিছিল প্রোগ্রাম আছে, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আছে, এখনই আমাদের সভা এখানেই পরিসমাপ্তি করছি। জয় হিন্দ। প্রিয় সাথী, আমাদের স্টেজ কোঅর্ডিনেটর প্রণব হালদার, তিনি সভা সমাপ্তি ঘোষণা করবেন। সর্বপ্রথম তথাগত ভূত শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, পঞ্চানন ঠাকুর, সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবাবু ফুলে, বাবা সাহেব আম্বেদকর, মান্যবর কাশিরামজি এবং বিরসা মুন্ডা এবং পঞ্চানন ঠাকুর সবাইকে প্রণাম জানিয়ে এখানে আপনারা এই 8টা জেলার থেকে যারা এসছেন সবাইকে জানিয়ে দেখেন, আজকে আমাদের এই বহুজন সমাজ পার্টি কেন করতে হবে সেটা আমাদের দাদা, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট মনোজ সরকারজি আপনাদের বুঝিয়ে বলেছেন, এবং গুরুচাঁদ ঠাকুর কি বলেছেন সেটাও উনি বলেছেন, এবং বাবা সাহেব আম্বেদকর কি বলেছেন সেটাও উনি বলেছেন। দেখেন, আজকে বাংলায় 2011-তে এই সিপিএম এর যখন অস্ত্র চলে যাচ্ছিল, তারপরে বহুজন সমাজ পার্টি আসার ছিল, কিন্তু এই ব্রাহ্মণবাদী তাকত এই বহুজন সমাজ পার্টিকে না আসতে পারে, তার জন্য মমতা ব্যানার্জির মতন নতুন পার্টিকে তৈরি করে তাকে এনে দিয়েছে। কিন্তু আজকে বহুজন সমাজ পার্টি, আজকে সিপিএম, তারপরে তৃণমূল, আজকে বিজেপি, এই বিজেপি তৃণমূল এদের আপোষে লড়াই চলছে। এখন যদি আমরা জানি আর আমাদের ন্যাশনাল পার্টি বহুজন সমাজ পার্টি যদি আমরা কাজ করি, তা আনে বলা টাইম এই বাংলায় বহুজন সমাজ পার্টি আসতে পারে। আপনারা এই যে আমাদের রাজ্য প্রেসিডেন্ট মনোজ হালদার যিনি বলেছেন বিস্তারভাবে সংক্ষেপে যতটা বলা সেটা উনি বলেছেন, কিন্তু আমাদের এটা চিন্তা করতে হবে। আমরা যদি চিন্তা না করি, আজকে আমাদের 1000 টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি, যেটা উনি বললেন 1000 টাকা দিয়ে আপনার ছেলে শিক্ষা কিনে দিয়েছে, আপনার ছেলে চাকরি কিনে দিয়েছে। আপনারা কি শিক্ষা চান না, নাকি ভিক্ষা চান? নাকি আপনারা চাকরি চান না, নাকি ভিক্ষা চান? এটা আপনাদের বুঝতে হবে। আমরা যদি এখনো না বুঝি, তাহলে বলা টাইম আমাদের সমাজ আমাদের মাফ করবে না। আজকে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর এবং আপনার মহাপ্রাণ জগন্নাথ মন্ডল, বাবা সাহেব আম্বেদকর, পঞ্চানন ঠাকুর আমার সমাজের জন্য যদি লড়াই না লড়তেন, তবে আপনাদের দুয়ারে কেউ আসতো না। তাই আমাদের বুঝতে হবে, আমরা যদি এখনো না বুঝি, আমরা যদি আসক্তি যদি না নিই, তো আমাদের সমাজে আমাদের ছেলেকে বলবে যে বাবা সাহেব আম্বেদকর আমাদের সংরক্ষণ দিয়ে গেছিল, গুরুচাঁদ ঠাকুর আমাদের শিক্ষার অধিকার দিয়ে গেছিলেন, আজকে মহাপ্রাণ জগন্নাথ মন্ডল আমাদের চাকরির অধিকারটা বাঁচিয়ে গেছিল, 1964 সালে লোকাল করে গিয়েছিল। এই রাজবংশী, এই নবসূত্র, রূপান্তর ক্ষত্রিয় এবং
জয় করে জয় হিন্দ, জয় ভারত, জয়